ফিক্সড পয়েন্ট ইটারেশন পড়ছিলাম। তো আজকে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনটা কন্টিনিউ করতে চাই এবং অন্য আরেকটা মেথড পড়ব। ওকে, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো আমরা আজকে বেসিক্যালি পড়ব কনভারজেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন। ফিক্সড পয়েন্ট ইটারেশন কি সেগুলো আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম। সো লেট f of x equal cx plus c, ক্যাপিটাল c এবং স্মল c কি সেটা আমরা এর আগের ক্লাসে বলেছিলাম। এখানে c ক্যাপিটাল c হচ্ছে একটা n by n ম্যাট্রিক্স আর স্মল c হচ্ছে একটা n ডাইমেনশনাল ভেক্টর। তাহলে এই হচ্ছে বানাক ফিক্সড এই হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলা অর বানাক ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলা। এখন কখন এই বানাক ফিক্সড পয়েন্ট ইটারেশন এর যে ভ্যালুগুলো পাওয়া যাবে বা এই ইটারেশন ফর্মুলাটা কনভার্জ করবে, এবং কনভার্জের মিনিংটা আমরা একটু এক্সপ্লেন করতে চাই যে হোয়াট ডাজ ইট মিন। দেখা যাচ্ছে বোর্ড? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, মনে করো x ইকুয়াল টু b একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা এই সিস্টেমটা সলভ করতে চাই। তো এখন আমরা এখানে যদি ফিক্সড পয়েন্ট ইটারেশন ব্যবহার করি তাহলে দেখা যাবে যে xk ইকুয়ালস, ফর্মুলাটা কি ছিল, cxk প্লাস c, এরকম। আমরা এটা k প্লাস 1 দেই, তাহলে ক্যাপিটাল c xk প্লাস স্মল c। ওকে, ক্যাপিটাল সি এবং স্মল সি কিভাবে আসবে এটা আমরা এর আগের ক্লাসে বলেছিলাম। এখন আমরা আসলে ইটারেটিভ ফর্মুলা, যে কোনো ইটারেটিভ ফর্মুলা পারফর্ম করার জন্য বা ইটারেটিভ মেথড দিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য সবসময় আমাদেরকে একটা ইনিশিয়াল গেস ধরে নিতে হবে বা একটা ইনিশিয়াল চয়েস ধরে নিতে হবে। যেমন এই কে হচ্ছে ইটারেশন ইন্ডেক্স। তো আমরা যদি কে এর ভ্যালু 0 বসাই ফর এক্সাম্পল, তাহলে এই ফর্মুলাটা এইরকম একটা স্ট্রাকচার ধারণ করবে। এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে না আমরা যদি কে ইকুয়াল 0 বসাই? পাওয়া যাবে? জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি কে ইকুয়ালস 1 বসাই তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। এখন এটা হচ্ছে স্টার্টিং ইটারেশন, আই মিন x1 টা হচ্ছে স্টার্টিং ভ্যালু অফ দি সলিউশন। এখন প্রশ্ন হচ্ছে এই x1 ক্যালকুলেট করার জন্য আমাদেরকে ক্যাপিটাল সি লাগবে, x0 লাগবে এবং স্মল সি লাগবে। ক্যাপিটাল সি এবং স্মল সি এগুলো আসলে এ এবং বি থেকে আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে x0 এটা আমরা কিভাবে পাবো? দ্যাট x0 ইজ কল্ড ইনিশিয়াল গেস। ইনিশিয়াল গেস। এখন গস জ্যাকোবি বা গাউস সেডেল মেথডে তোমরা এই ধরনের প্রক্রিয়া বা এই ধরনের প্রসেস অলরেডি পড়ে আসছো যে গস জ্যাকোবি বা গস সেডেলে আমরা ইনিশিয়াল গেস ধরে নিতে হয়, কারণ হচ্ছে এগুলো ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথডের যে কোনো মেথডে আমাদেরকে ইটারেশনটা স্টার্ট করার জন্য একটা ইনিশিয়াল গেস ধরে নিতে হয়।
এখন এইখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে এখন ইনিশিয়াল গেসটা আমরা কিভাবে চুজ করব, হাউ টু চুজ ইনিশিয়াল গেস, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কিভাবে আমরা ইনিশিয়াল গেস চুজ করব, বা তোমরা যখন গস সেডেল বা গস জ্যাকোবি মেথড পড়ে আসছো তখন কিভাবে ইনিশিয়াল গেস চুজ করেছো? হ্যাঁ, কিভাবে ইনিশিয়াল গেস চুজ করেছো? স্যার 0 ধরে করছিলাম। Why 0? Why not 1 0? Why not 1 1 0? Why not other than 0 and 1? এখন কেউ যদি মনে করো, কারণ ইনিশিয়াল গেস তো আমরা ইউজুয়ালি ইনিশিয়াল গেস আমরা র্যান্ডমলি চুজ করি। আবার বলছি, ইউজুয়ালি ইনিশিয়াল গেস আমরা র্যান্ডমলি চুজ করি, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা 0 কে প্রেফার করি। বাট এটা মনে করার কোনো কারণ নাই যে 0 একমাত্র পসিবিলিটি, নট লাইক দ্যাট। মোস্ট অফ দ্য টাইম আমরা 0 কে প্রেফার করি। কেন 0 কে প্রেফার করি তারও একটা সুনির্দিষ্ট কারণ আছে। তার কারণটা হচ্ছে আমরা যদি ইনিশিয়ালি 0 বসাই ইনিশিয়াল গেসটা, তাহলে কম্পিউটেশন বা ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয়। দ্যাট ইজ দ্য রিজন। এই কারণে আমরা ইনিশিয়াল গেসটা ইউজুয়ালি 0 প্রেফার করি, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি যে 0ই হতে হবে বা 0 না দিলে অন্য কোনো নাম্বার দিলে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, একটা সিস্টেম যদি 50 জন একসাথে সলভ করে, আবার বলছি, একটা সিস্টেম যদি 50 জন মানুষ একসাথে সলভ করে সেম সিস্টেম, এবং 50 জন 50টা ডিফারেন্ট ইনিশিয়াল গেস চুজ করে, তখন কি হবে? আমার প্রশ্ন বুঝতে পারছো? একটা সিস্টেম 50 জন একই সাথে সলভ করছে এবং 50 জনের আলাদা আলাদা ইনিশিয়াল গেস, তখন কি হবে? এর সলিউশনের কি ধরনের তারতম্য ঘটতে পারে বলে তোমাদের মনে হয়? এনি আইডিয়া যে এই 50 জনের হওয়ার হওয়ার কথা বললে তো হবে না, ডেফিনেটলি বলতে হবে। এখন সলিউশন যে একই রকম হবে, হাউ ক্যান উই কনফার্ম? যে তাহলে আমরা কি তাহলে বলতে পারি এখান থেকে যে ফর এনি ইনিশিয়াল গেস, for any initial guess, the solution of this iterative formula will converge to a true solution or something like that? আমরা কি বলতে পারি for any choice of the initial guess? আচ্ছা, that is a very big statement. Of course it is absolutely all right, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে? কারণ এটা অনেক কি বলে একটা নোবেল রেজাল্ট, যে এবং অনেক রিমার্কেবল রেজাল্ট, যে যে কোনো ইনিশিয়াল গেসের জন্য সলিউশন, যে কোনো ইনিশিয়াল গেসের জন্য সলিউশন তার যে অ্যাপ্রক্সিমেট সলিউশন, সরি এক্সাক্ট সলিউশনের দিকে কনভার্জ করবে ফর এনি ইনিশিয়াল গেস। এর কারণ কি? ম্যাথমেটিশিয়ানরা এটাকে এক্সপ্লেইন করেছেন বা এটাকে অ্যানালাইজ করেছেন। আমরা প্রত্যেকটা ইটারেশনে একটা করে সলিউশন পাচ্ছি না? মনে করো এক্স এর ভ্যালু 1, কে এর ভ্যালু যখন 0 নিলাম তখন একটা, কে এর ভ্যালু 1 নেওয়ার পর একটা সলিউশন পাচ্ছি, কে এর ভ্যালু 2 নেওয়ার পর একটা সলিউশন পাচ্ছি, এরকম ভাবে চলতেই থাকবে, তাই না? ঠিক আছে কথা? এখন এই প্রত্যেকটা ইটারেশনের সলিউশন গুলোকে একত্রে নিয়ে আমরা যদি একটা সিকোয়েন্স তৈরি করি, এবং এই সিকোয়েন্সটা যদি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, তখনই কেবলমাত্র আমরা বলতে পারবো যে ফর এনি চয়েস অফ দ্য ইনিশিয়াল গেস দ্য solution obtained by this iterative formula will converge to the exact solution of the system. আমার কথা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে এখানকার মেইন থিং। কেন ফর এনি চয়েস অফ দ্য ইনিশিয়াল গেস solution will converge to the exact solution or true solution of the system? তার কারণ হচ্ছে
প্রত্যেকটা ইটারেশনের সলিউশন গুলোকে আমরা যদি একসাথে নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করি, দ্যাট সিকোয়েন্স মাস্ট বি এ convergent sequence. That's why this is the mathematical reason for this statement. কথা বোঝা গেছে? কার কোনো প্রশ্ন? আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমরা এখন দেখা যায় বা যদি এরকম হয় যে একটা সিস্টেমের ক্ষেত্রে 50টা ইটারেশনের প্রয়োজন হয়েছে বা তার চাইতেও বেশি 100 ইটারেশনের প্রয়োজন হয়েছে, হতেই পারে, ইট ইজ নট এ অ্যাবসার্ড থিং, ইট ইজ পসিবল। তখন আমরা এই 100 বা 50টা ইটারেশনের ভ্যালুকে সিকোয়েন্স তৈরি করে আমরা কিভাবে চেক করব whether that sequence is convergent or not? তো এটা আমরা কিভাবে আসলে চেক করব? তো ম্যাথমেটিশিয়ানরা এই কাজটাকে আরো সহজতর করেছেন। কিভাবে সহজতর করেছেন? সহজতর করেছেন আসলে এই যে ম্যাট্রিক্সটা, দ্যাট ম্যাট্রিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। এই যে ক্যাপিটাল সি, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে সিকোয়েন্সটা কনভার্জ করবে নাকি কনভার্জ করবে না। কিভাবে? যদি দেখা যায় যে এই ক্যাপিটাল সি যে ম্যাট্রিক্সটা, এটা যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স, অবশ্যই তার আইগেন ভ্যালু পাওয়া যাবে। ওকে, এখন এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলার ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু, আবার বলছি, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলার ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু, যাকে স্পেকট্রাল রেডিয়াস বলা হয়। স্পেকট্রাল রেডিয়াস সম্পর্কে সবারই পরিচয় থাকার কথা। স্পেকট্রাল রেডিয়াস হচ্ছে একটা ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালুটা, যে আইগেন ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালু ম্যাক্সিমাম, তাকে আমরা স্পেকট্রাল রেডিয়াস অফ দি ম্যাট্রিক্স বলি। তাহলে ম্যাথমেটিশিয়ানরা প্রুফ করেছেন যখন একটা ইটারেটিভ ফর্মুলা, আমরা এর পরের মেথডে এটা আরেকটু ইলাবোরেটলি এক্সপ্লেইন করব, যে একটা ইটারেটিভ ফর্মুলার যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে থাকবে, ইফ দ্যাট ম্যাট্রিক্স হ্যাজ এ স্পেকট্রাল রেডিয়াস লেস দেন 1, তাহলেই এই ইটারেটিভ ফর্মুলাটা কনভার্জেন্ট ফর্মুলা বা কনভার্জ করবে। আবার বলছি, এই ইটারেটিভ ফর্মুলাতে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা থাকবে, ইফ দ্য স্পেকট্রাল রেডিয়াস অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ লেস দেন 1। এখন প্রশ্ন হচ্ছে কেন, হোয়াট ইজ দ্য রিজন? এটা আমরা এর পরের মেথড এক্সপ্লেইন করব, যখন আমরা সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন পড়ব, সেখানে আমরা প্রমাণ করব যে কেন আসলে স্পেকট্রাল রেডিয়াস লেস দেন 1 হইলে এর সলিউশনটা, আই মিন ইটারেটিভ ফর্মুলাটা কনভার্জ করছে কেন। তাহলে that matrix is very important, and the eigenvalues of the matrix are also important. Not only that, the spectral radius of this matrix has an important role to ensure the convergence of the iterative method or iterative formula. বুঝা গেছে আমার কথা? এই কারণে আমরা বলি যে স্পেকট্রাল রেডিয়াসকে আমরা সাধারণত এই সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি, যেমন রো অফ সি মানে স্পেকট্রাল রেডিয়াস অফ সি। আমরা যদি লিখি রো অফ এ মিন করে স্পেকট্রাল রেডিয়াস অফ এ। স্পেকট্রাল রেডিয়াস আর কিছুই না, অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য আইগেন ভ্যালু, ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য আইগেন ভ্যালু। ওকে, তাহলে যদি স্পেকট্রাল রেডিয়াস লেস দেন 1 হয়, তখন আমরা বুঝবো দ্যাট ইটারেটিভ ফর্মুলা ইজ কনভার্জেন্ট, আদারওয়াইজ নট। ওকে, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা যাই আমাদের। তাহলে এই হচ্ছে কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন। যেহেতু এটা নিজেও একটা ইটারেটিভ ফর্মুলা বা ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলা, এখানেও for any choice of the initial guess by any choice of the starting point, the solution by this iterative formula must converge to the exact solution of the system or exact solution of the problem which we are solving. এবং কন্ডিশনটা কি? if and only if, this is very strong statement and strong condition, if and only if spectral radius of C less than 1. Okay, rho of C means spectral radius of C. তাহলে এটা একটা থিওরেম এবং খুব স্ট্রং থিওরেম। তো আমরা এই থিওরেমের প্রুফটা একটু দেখতে চাই। তো আমরা প্রথমে ধরে নিলাম, assume first that
স্পেকট্রাল রেডিয়াস অফ সি লেস দেন 1 আমরা ধরে নিলাম। এটা ধরার পর দেখবো যে আসলে ইটারেটিভ ফর্মুলাটা কনভার্জ করে কিনা। Then we can pick epsilon less than 0 such that rho of c plus এরপরে আমরা একটা পজিটিভ এপসাইলন চুজ করলাম বা একটা পজিটিভ এপসাইলন পিক করলাম যেন এই এপসাইলনকে রো সির সাথে যোগ করলে এই কন্ডিশনটা ভ্যালিড থাকে বা স্টিল ইট রিমেইনস। ওকে, আমরা প্রথমে ধরে নিলাম স্পেকট্রাল রেডিয়াস অফ সি লেস দেন 1, তারপর আমরা এরকম একটা এপসাইলন চুজ করলাম। এপসাইলন মাস্ট বি এ পজিটিভ এন্ড ভেরি স্মল নাম্বার অফ কোর্স, কিন্তু শুধু তাই না, এখানে আমরা এরকম একটা এপসাইলন চুজ করব পজিটিভ ভ্যালু অফ কোর্স যেন এই রো সির সাথে এপসাইলনকে যোগ করলে ইট মাস্ট বি লেস দেন 1 হয়। ওকে, তারপর আমরা যদি এইখানে নর্ম নেই, নর্ম অফ সি, এখন ম্যাট্রিক্স নর্ম আর স্পেকট্রাল রেডিয়াসের সাথে একটা রিলেশন আছে, করেসপন্ডিং ইনডিউসড ম্যাট্রিক্স নর্ম। ম্যাট্রিক্স নর্ম অফ সি, যেহেতু সি একটা ম্যাট্রিক্স, লেস দেন অর ইকুয়াল রো অফ সি স্পেকট্রাল রেডিয়াস প্লাস এপসাইলন হুইচ ইজ লেস দেন 1। ওকে, আচ্ছা, এখন আমরা এই কন্ডিশনটা কোথা থেকে জানি? এই যে এই কন্ডিশনটার সাথে তোমাদের পরিচয় আছে কিনা? দিস কন্ডিশন, হ্যাঁ, পরিচয় নাই? এই কন্ডিশনটা কি ধরনের কন্ডিশন? এই কন্ডিশনের নাম কি? আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম এই কন্ডিশনের কথা। হ্যাঁ, contraction mapping, কন্ট্রাকশন। Lipschitz লিপশিস কন্টিনিউটি থেকে এটা বেসিক্যালি আসছে, লিপশিস কন্টিনিউটি। বাট এখানে যেহেতু ইট ইজ লেস দেন 1, এই লিপশিস কনস্ট্যান্ট যখন লেস দেন 1 তখন আমরা এই লিপশিস কন্টিনিউটিটাই আসলে তখন কন্ট্রাকশনে পরিণত হয় বা আমরা তখন তাকে কন্ট্রাকশন বলি। আচ্ছা, এখানে সি যেহেতু এই যে এই কন্ডিশন থেকে আমরা পেলাম লেস দেন 1, সুতরাং আমরা এখানে বলতে পারি যে সি মাস্ট বি লেস দেন 1, অফ কোর্স ম্যাট্রিক্স নর্ম অফ সি। নেক্সট যদি আমরা যাই, এখান থেকে আমরা বলতে পারি দাজ এফ ইজ এ কন্ট্রাকশন। এখন আমরা বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম এখানে ব্যবহার করব, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। বানাক, from the Banach fixed point theorem, the sequence xj converges for every starting point x0 to the unique fixed point x of f. x হচ্ছে f এর একটা ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্টের ডেফিনেশন আমরা অলরেডি এর আগে পড়েছিলাম, f of x equals x হবে, তখনই x কে আমরা ফিক্সড পয়েন্ট, f এর ফিক্সড পয়েন্ট বলে থাকি। অ্যাসিউম, আচ্ছা, তাহলে এখান থেকে বানাক ফিক্সড পয়েন্ট থিওরেমটা আমি একটু দেখাই। এই হচ্ছে আমাদের বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম, ঠিক আছে? এই কন্ডিশনটা, এই কিউ যদি লেস দেন 1 হয়, আই মিন কন্ট্রাকশন হয়, তখন কনভার্জেস ফর এভরি স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম বলছে। তাহলে আমরা এটা যেহেতু ইফ এন্ড ওয়ানলি ইফ, এই থিওরেমের প্রুফের দুইটা অংশ আছে, একটা হচ্ছে লেফট টু রাইট ডিরেকশন আর একটা রাইট টু লেফট ডিরেকশন। তো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম স্পেকট্রাল রেডিয়াস লেস দেন 1, আমরা প্রমাণ করেছি যে that sequence converges for every starting point or every initial case to the unique fixed point x of f. তারপর আমরা অপোজিট ডিরেকশনে যাব। এখানে আমরা ধরে নিব যে for every starting point the iteration converge to the same vector, এবং দেখাবো বা প্রমাণ করব যে তখন স্পেকট্রাল রেডিয়াস লেস দেন 1। তাহলে ইফ এন্ড ওয়ানলি ইফ, আই মিন নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট, সরি, দুইটা কন্ডিশনই বা দুইটা কেসই আমাদের এই থিওরেমে প্রমাণ করা হবে। তো সেকেন্ড কেসে আমরা ধরে নিলাম যে অ্যাসিউম নাও দ্যাট ফর এভরি স্টার্টিং পয়েন্ট x0 the iteration, this is the sequence, converges to the same vector x. Okay, since f is continuous, f must be a continuous function, otherwise তো আর ফিক্সড পয়েন্ট হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি this one, x equals limit j tends to, ইটারেশন যত বাড়তে থাকবে, ইটারেশনের নাম্বার যত বাড়তে থাকবে, ইটারেশনের ভ্যালুটা তত ট্রু সলিউশনের কাছাকাছি আসতে থাকবে। কেন? কারণ আমরা ধরে নিয়েছি xj কনভার্জ টু দ্য ভেক্টর x। ওকে, এখন x equals f of xj আমরা লিখতে পারি, এটা আসলে ফিক্সড পয়েন্ট
ডেফিনেশন থেকে আসছে, আর এক্স জে সমান আমরা লিখতে পারি এফ অফ এক্স। তাহলে আমরা ধরে নিলাম এক্স হেড, ফাইনালি পেলাম আমরা এফ অফ এক্স হেড। তার মানে এক্স হেড একটা ফিক্সড পয়েন্ট। উই সি দ্যাট দ্য লিমিট এক্স হেড, এটা আসলে এক্স হেড হবে, ইটস আ টাইপিং মিস্টেক। উই সি দ্যাট দ্য লিমিট এক্স হেড ইজ এ ফিক্সড পয়েন্ট অফ এফ। ঠিক আছে, এখন ইফ উই পিক দ্য স্টার্টিং পয়েন্ট, আমরা একটা স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম x0 such that, তাহলে x equals x0 minus x hat is an eigenvector of C with the eigenvalue lambda. That is, given the eigenvector x, we choose this one. এখান থেকে আসলে এটা আসছে। তাহলে xj minus x head কি দাঁড়াচ্ছে? xj minus x head এটা দাঁড়াচ্ছে এরকম, এবং এটাকে আমরা যদি চেঞ্জ করে লিখতে থাকি xj minus 1 এরকম করে লিখতে থাকি, তাহলে একটা করে c শুধু বাড়তে থাকবে। ওকে, এবং ফাইনালি গিয়ে আমরা এটা পাবো। এখন c যেটার পরিবর্তে আমরা ল্যামডা জে, ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু, আর এই এক্সটা হচ্ছে স্মল এক্সটা হচ্ছে আইগেন ভেক্টর, সি এর আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা। ওকে, আচ্ছা, এখন এই যে ল্যামডা জে, এই ল্যামডা জে ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, since the expression on the left hand side tends to 0 vector for j tends to infinity. এই ভ্যালুটা 0 হবে কখন? j যখন tends to infinity. এটা ভেরি সিম্পল, কারণ এটা হচ্ছে ট্রু সলিউশন আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তাহলে যে যত বাড়তে থাকবে এটা এর ভ্যালুটা তত 0 হবে, মানে 0 এর দিকে অগ্রসর হবে। সো ডাজ দ্য এক্সপ্রেশন অন দ্য রাইট সাইড। তো এটা যদি 0 এর দিকে অগ্রসর হয়, এটাও 0 এর দিকে অগ্রসর হবে, কারণ এইটা ইকুয়ালস এইটা। এজন্য আমরা বলছি সো ডাজ দ্য এক্সপ্রেশন অন দ্য রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট সাইড যেহেতু 0 এর দিকে অগ্রসর হচ্ছে অ্যাজ j tends to infinity, তাহলে অ্যাজ j tends to infinity এই ভ্যালুটাও 0 এর দিকে অগ্রসর হবে। Since lambda is an arbitrary eigenvalue, lambda তো arbitrary eigenvalue of C, কারণ C এর n সংখ্যক eigenvalue আছে, কারণ C একটা n by n matrix, that's why। আর lambda হচ্ছে তার যে কোনো একটা eigenvalue, n সংখ্যক eigenvalue যে কোনো একটা eigenvalue। Okay, this shows that, এখন এখান থেকে বোঝা যাচ্ছে, and this however is only possible if lambda যদি less than 1 হয়। ওকে, এখন lambda ভ্যালু যদি খুব লার্জ হয়, 1 এর থেকে বড় হয়, তাহলে এইটা কোনোদিনই 0 এর দিকে অগ্রসর হবে না। ল্যামডার ভ্যালু যত ছোট হবে, জে এর ভ্যালু যদি আমি বাড়াইতে থাকি, ল্যামডার ভ্যালু যদি ছোট হয় 1 এর থেকে, আর জে এর ভ্যালু যদি আমি ইনক্রিজ করতে থাকি 10, 20, 30, 40, 50, তখন আস্তে আস্তে এটা 0 এর দিকে অগ্রসর হবে। আর ল্যামডার ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় আর তার পাওয়ার যদি আমি বাড়াইতে থাকি, তাহলে আমি যতই পাওয়ার বাড়াবো এই কোয়ান্টিটির ভ্যালুটা, এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে এই রাইট সাইড 0 এর দিকে অগ্রসর হওয়ার একমাত্র পসিবিলিটি হচ্ছে দ্যাট ল্যামডা মাস্ট বি লেস দেন 1। ওকে, এখন আমরা তো এই সি এর n সংখ্যক আইগেন ভ্যালু থেকে একটা আইগেন ভ্যালু আরবিট্রারি কনসিডার করেছি ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে যে since lambda was an arbitrary eigenvalue of C, এবং সেই আরবিট্রারি আইগেনভ্যালুটাই আমরা বলছি যে it must be less than 1, absolute value of lambda must be less than 1. This shows that all eigenvalue, যেহেতু arbitrary, সুতরাং every eigenvalue or all eigenvalues of C must satisfy this condition. এখন একটা ম্যাট্রিক্সের সবগুলো আইগেনভ্যালু, absolute value of the eigenvalue যদি less than 1 হয়, তাহলে কি আমরা বলতে পারি তার স্পেকট্রাল রেডিয়াসও less than 1? কারণ spectral radius হচ্ছে maximum value of the maximum absolute value of the eigenvalue। তাহলে একটা ম্যাট্রিক্সের সবগুলো আইগেনভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু যদি লেস দেন 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে স্পেকট্রাল রেডিয়াস ও লেস দেন 1। আর কোনো প্রশ্ন? তাহলে আমাদের থিওরেমের প্রুফটা কমপ্লিট হয়ে গেল। এটা যদিও খুব একটা বড় থিওরেম নয়, বাট খুব ইম্পর্টেন্ট, কারণ এই থিওরেমের মাধ্যমে ফিক্সড পয়েন্ট ইটারেশনের কনভার্জেন্সটাকে এনশিওর করা হয়েছে বা কনভার্জেন্সটাকে প্রুফ করা হয়েছে। এরপর আমরা আসলে যেতে চাই ফিক্সড পয়েন্ট ইটারেশনটা। এর আগেও বলেছিলাম যে ফিক্সড পয়েন্ট ইটারেশন
লিনিয়ার সিস্টেমের জন্য অতটা সুইটেবল নয় বা অতটা ইফিশিয়েন্ট নয়, বাট নন লিনিয়ার সিস্টেমের জন্য খুবই ইফেক্টিভ বা ইফিশিয়েন্ট। এরপরে আমরা আসলে আরেকটা ইটারেটিভ মেথড যেতে চাই, যেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার খুবই ইফিশিয়েন্ট মেথড, সেটা হচ্ছে সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড। আমরা যদি সাধারণভাবে বলতে চাই যে সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডটা আসলে গস সেইডেল মেথডের একটা মডিফিকেশন বা জেনারেলাইজেশন। গস সেইডেল মেথড তোমরা পড়ে আসছো, গস সেইডেল মেথডের একটা জেনারেলাইজেশন বা মডিফিকেশন হচ্ছে সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড। এখন যদিও এটা গস সেইডেল ইটারেটিভ মেথডের মডিফিকেশন বা জেনারেলাইজেশন, কিন্তু এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড অনেক তাড়াতাড়ি কনভার্জ করে গস সেইডেল মেথডের চাইতে। গস জ্যাকোবির চাইতে তো বটেই, গস সেইডেল ইটারেটিভ মেথডের চাইতেও অনেক ফাস্ট কনভার্জ করে। তার মানে একটা সিস্টেম, সেম সিস্টেম, আমরা যদি গস জ্যাকোবি, গস সেইডেল এবং সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড দিয়ে সলভ করি, তাহলে দেখা যাবে সবচেয়ে কম ইটারেশন মেথড। এই কারণে এটা খুব ইফিশিয়েন্ট মেথড টু সলভ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এবং এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডটা আসলে দুইজন জয়েন্টলি ডেভেলপ করেছেন। একজন হচ্ছে ডেভিড এম ইয়ং, আরেকজন হচ্ছে স্ট্যানলি ফ্রাঙ্কেল। তো ডেভিড ইয়ং বেসিক্যালি একজন আমেরিকান ম্যাথমেটিশিয়ান, আর স্ট্যানলি ফ্রাঙ্কেল যদিও ম্যাথমেটিশিয়ান না, হি ওয়াজ এ কম্পিউটার সায়েন্টিস্ট, হি ওয়াজ অলসো আমেরিকান। তো তারা জয়েন্টলি আসলে এই probably 1930 or 1945 something like that এই সময় এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডটা ডেভেলপ করা হয়েছে। তো আমরা এই মেথডটা শিখতে চাই। তো এই মেথড শেখার উদ্দেশ্যটা আমি একটু আগে বলেছি যে এটা আসলে খুব ফাস্টার কনভার্জ করে দেন গাউস জ্যাকোবি অর গাউস সেইডেল, এবং যেহেতু খুব ফাস্টার কনভার্জ করে, নাম্বার অফ ইটারেশন কম লাগে, তার মানে কম্পিউটেশন টাইমও অনেক কমে যাচ্ছে গস সেইডেল বা গস জ্যাকোবির তুলনায়। তো আমরা একটু দেখতে চাই যে হোয়াট ইজ সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড। আচ্ছা, the successive over relaxation method was developed to accelerate the convergence of the Gauss-Seidel method. Gauss-Seidel মেথডের কনভার্জেন্সটাকে আরেকটু অ্যাক্সেলারেট করার জন্যই আসলে এই মেথডটা ডেভেলপ করা হয়েছে। গস-সেডেল মেথডটা নিশ্চয়ই সবারই মনে থাকার কথা। এই মেথডটাই গস-সেডেল মেথড নাকি? এই যে এই মেথডটা, এটাই তো গস-সেডেল ইটারেটিভ ফর্মুলা to solve a system of linear equation x equals b নাকি? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু মডিফাই করতে চাই। আমরা মানে ফ্রাঙ্কেল এবং ইয়ং তারা দুজন এইটাকে মডিফাই করেছেন, এটাকে বেস লাইন ধরে, যে এটাকে আরেকটু মডিফাই করে কিভাবে এর কনভার্জেন্সটা তাড়াতাড়ি পাওয়া যায়, আই মিন ইটারেশনটা কমানো যায়। তো এই মডিফিকেশন করতে গিয়ে তারা যে আইডিয়াটা ব্যবহার করেছেন, ভেরি সিম্পল একটা আইডিয়া ব্যবহার করেছেন। সেই আইডিয়াটা আর কিছুই না, সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজের সাথে তোমাদের পরিচিত থাকার কথা, স্ট্যাটিস্টিক্সে ওয়েটেড অ্যাভারেজ পড়ানো হয়, ঠিক আছে? তো এই ওয়েটেড অ্যাভারেজ এর আইডিয়া এরা এখানে ব্যবহার করেছেন। এবং কিভাবে তারা ওয়েটেড অ্যাভারেজের আইডিয়া ব্যবহার করেছেন, তারা ওমেগা ওয়েট দিয়েছেন এখানে। ওমেগা ওমেগা হচ্ছে এখানে ওয়েট। তো দুইটা ওয়েট দিয়েছেন এখানে, যেহেতু দুইটা টার্ম, একটা হচ্ছে কে এথ ইটারেশন আর একটা কে মাইনাস ওয়ান এথ ইটারেশন। তো দুইটা ইটারেশনে যেহেতু দুইটা টার্ম, একটা ইটারেশনের মধ্যে ওমেগা ওয়েট দিয়েছেন, আরেকটা ইটারেশনের মধ্যে ওয়ান মাইনাস ওমেগা ওয়েট দিয়েছেন। এবং কোন কোন ওয়েটটা কোথায় দিয়েছেন সেটাও স্পেসিফাই করেছেন। ওয়েট দ্য নিউলি কম্পিউটেড ভ্যালু। এই কে, আমি কে ইটারেশনের ভ্যালু ক্যালকুলেট করছি, তো এই কে ইটারেশনের ভ্যালুর জন্য ওমেগা ওয়েট দিয়েছেন এখানে, আর এটার জন্য ওয়ান মাইনাস ওমেগা ওয়েট দিয়েছেন। তো আমি যদি এখানে ওমেগা আর এখানে ওয়ান মাইনাস ওমেগা দেই, আই মিন এদের ওয়েটেড অ্যাভারেজ নেই, তাহলে ফাইনালি এরকম পাওয়া যায় কিনা দেখো তো। পাওয়া যায় এরকম?
পাওয়া যায় না? লাস্টে এক্সট্রা টার্ম মাইনাস ওমেগা এক্স আই কে মাইনাস 1। এটা জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এক্সপ্লেইন করছি। আর কোনো প্রশ্ন? স্যার আমরা উপরের ইকুয়েশনে যদি হচ্ছে কে মাইনাস 1 ইটারেশনে যদি 1 মাইনাস ওমেগা মাল্টিপ্লাই করি, কিন্তু নেক্সট ইকুয়েশনে তো সামনে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করা আছে, ব্র্যাকেট দিয়ে ওমেগা দিয়ে হুম ওকে। আচ্ছা, এখানে এই যে the idea is to successively form a weighted average between the previously computed value. Successively form, এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। The idea is to successively form a weighted average between the previously computed value x k minus 1 and the new value. আচ্ছা, আমি একটু এখানে লিখি। মনে করো ফার্স্ট ইটারেশনে কি হবে? আমি গস সেডেল মেথডটা লিখছি ফার্স্ট ইটারেশন। এটা এখানে i-1 পর্যন্ত অফকোর্স, ঠিক আছে। আমি এখানে ব্র্যাকেটটা রাখলাম না, এই জন্য একবারে লিখে দিচ্ছি। এরকম পাওয়া যাবে? জি স্যার। আচ্ছা, তারপরেরটা এখানে লিখি। টু মাইনাস সামেশন ai j এক্স জে 1। ঠিক আছে। জি স্যার। এখন এদের যদি ওয়েটেড অ্যাভারেজ নেই তাহলে কি হবে? মাত্র দুইটা ইটারেশন নিয়েছি আমি। এদের যদি ওয়েটেড অ্যাভারেজ নেই তাহলে কি হবে? ওয়েটেড এভারেজ নিলে স্যার, এখানে তো ওয়েট হিসেবে আমরা ওমেগা কনসিডার করছি, সেক্ষেত্রে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই হবে ফার্স্ট ইটারেশন এন্ড সেকেন্ড ইটারেশনকে, ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা ওমেগা 1 প্লাস ওমেগা 2, এটা বলা যায়। ডিভাইডেড বাই স্যার দুই ক্ষেত্রে ওমেগার ভ্যালুটা সাম সাম করে ডিভাইড করতে হবে, যদি না, এভারেজ ডিভাইড করতে হবে ওয়েটেড ওয়েটেড এভারেজ। না না না, এখানে এই যে কি বলে xi1 আর xi2, ঠিক আছে। xi1 আর xi2 এই দুইটার যদি আমরা এই দুইটাকে একটু আমরা ইয়েতে যাই, বোর্ডে যাই। কোথায় গেল এটা?
আসছে না কেন? এই যে হ্যাঁ, ওকে ফাইন। ওকে, দেখা যাচ্ছে জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর্মুলা নাকি, xi bi minus bi minus summation aij xj1 aij xj0. bi 2 minus xj1, এরপরে আমি 3 লিখছি আর n তমটা লিখবো, তাইলে বোঝা যাবে 1 over pi minus aij xj3 minus summation aij xj2. এখন n তম xin equals 1 over xjn minus summation aij xjn minus 1. এই তো 1 থেকে n পর্যন্ত গস সেইডেলের ইটারেশন গুলো। এখন এই সবগুলো ইটারেশনের যদি ওয়েটেড অ্যাভারেজ নেই, ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে শর্তটা হচ্ছে যে আমরা this idea is to successively form a weighted average between the previously computed value xk minus 1 and the new value. Weight the newly computed value by omega and the previous value by 1 minus omega. তো আমরা যদি এখন এই নিউ ভ্যালুতে ওমেগা আর প্রিভিয়াস ভ্যালুতে 1 মাইনাস ওমেগা দিই, দেওয়ার পর কি দাঁড়াবে? কি দাঁড়াবে দেওয়ার পর? ওমেগা দেই নিউ ভ্যালুতে আর প্রিভিয়াস ভ্যালুতে 1 মাইনাস ওমেগা দিই, তাহলে কি দাঁড়াবে? এ তো জানার কথা সবার। মনে করো এখানে ওমেগা দিলাম, স্যার আগের সাকসেসিভটা বিয়োগ হয়ে যাবে স্যার, এরকম কিছু? রাইট রাইট। আর এখানে আমরা দুইটা টার্ম আসবে, যেটা যে দুইটাকে আমরা এখানে নেগলেক্ট করেছি, যে এই টার্ম দুইটাকে। জি স্যার, ঠিক আছে।
ঠিক আছে, by assuming that these and these are ignored when I equals to 1 and n. জি স্যার, নিচের ইকুয়েশনটাই আসছে, সেকেন্ড Then ইকুয়েশন। আমাদের এই ইকুয়েশনটা আসবে। এইটাই হচ্ছে সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন ইটারেটিভ মেথড ফর সলভিং সিস্টেম লিনিয়ার ইকুয়েশন। এখন এর সাথে গস-সেইডেলের বেসিক ডিফারেন্সটা কোথায়? এর সাথে গস-সেইডেলের বেসিক ডিফারেন্সটা হচ্ছে ওমেগা। ওমেগা ইকুয়ালস 1 বসাও, ওমেগা ইকুয়ালস যদি তুমি 1 বসাও, তাহলে এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডটা এক্স্যাক্টলি গস-সেইডেল মেথড হয়ে যাবে, জি হবে স্যার। না? কারণ জি স্যার। ওমেগা ইকুয়ালস যদি আমি 1 বসাই, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হবে না? জি স্যার। ওমেগা 1 হয়ে যাচ্ছে, তার মানে ইট ইজ কমপ্লিটলি গস-সেইডেল। এখন ওমেগাটা এখানে খুব ইম্পর্টেন্ট, এবং ওমেগার নাম হচ্ছে রিল্যাক্সেশন, এবং রিল্যাক্সেশন বা কখনো কখনো একে রিল্যাক্সেশন প্যারামিটার বলা হয়। এই যে এখানে লিখেছি আমি, ওমেগা ইকুয়াল যদি 1 হয়, তাহলে এসওআর মেথড এন্ড দ্য গস-সেইডেল মেথড আর আইডেন্টিক্যাল। আর ওমেগা যদি গ্রেটার দেন 1 হয়, তখন আমরা একে বলি ওভার রিল্যাক্সেশন। আর ওমেগা যদি লেস দেন 1 হয়, তখন আমরা তাকে বলি আন্ডার রিল্যাক্সেশন। ওকে, তাহলে দিস মেথড ইজ কল্ড সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন, which is a generalization or modification of Gauss-Seidel method, and omega is the relaxation parameter here. Omega যদি less than 1 হয়, তখন আমরা এই মেথডটাকে আমরা আন্ডার রিল্যাক্সেশন বলি, আর ওমেগা যদি লার্জার দেন 1 হয়, তখন আমরা তাকে ওভার রিল্যাক্সেশন বলি। আর ওমেগা এক্স্যাক্টলি 1 হইলে এই মেথডটা আর গস-সেইডেল মেথডটা একই, এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড। ওকে, এখন ওমেগাটা আসলে কত হবে, বা 1 এর থেকে বড় হইলে ওভার রিল্যাক্সেশন, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু 1 এর থেকে বড় কত? 5, 10, 6, 3, 2, what is that value? এটাই আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। এই মেথডের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শুধু এই অংশটুকু, যে হাউ টু চুজ ওমেগা when we solve a system। এখানে বাকি সবকিছু গস-সেইডেলের মতোই, শুধু ওমেগাটা এখানে ইম্পর্টেন্ট, যে আমরা ওমেগাটা কিভাবে চুজ করব। আর বাকি যা আছে সব গস-সেইডেল মেথডের মতোই। আমাদেরকে ইনিশিয়াল গেস নিতে হবে, তারপর ইটারেশন কন্টিনিউ করতে হবে। যখন দুইটা সাকসেসিভ ইটারেশন অলমোস্ট সেম বা ইকুইভ্যালেন্ট, তখন আমরা ইটারেশন স্টপ করব। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখন আমরা আসলে এটাকে একটু ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই। কেন ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই? ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই এই কারণে, কারণ আমরা ওমেগাটাকে একটু অ্যানালাইজ করতে চাই, যে ওমেগার ভ্যালুটা আসলে কিভাবে কিরকম চুজ করলে এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডটা ইফেক্টিভ বা ইফিশিয়েন্ট হবে। আচ্ছা, এখন আমরা যদি বোথ সাইডে এআই দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা। এটাই তো আমাদের সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড। এটাকে বোথ সাইডে এআই দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা লেখা যায় কিনা। আর একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি, লেখা যায়। এইখানে এই টার্মে এআই ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা এআই আসবে, আর এখানে একটা এআই আসবে, যেটা আসছে এখানে, এখানে, আর বাকি জাস্ট রিরাইট করেছি। আচ্ছা, এখন এটাকে আমরা ম্যাট্রিক্স নোটেশনে লিখতে চাই। আসলে তো মূলত এখানে এটা ম্যাট্রিক্স থেকে আসছে, যেহেতু এখানে সামেশন আছে, মাল্টিপ্লিকেশন আছে। তো আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখলাম এটাকে। দেখো, প্রথমে আমরা লেফট সাইডটা দেখি। এটাকে আমরা লিখলাম ক্যাপিটাল ডি। এই ম্যাট্রিক্সটাকে আমরা এখানে এক্স জে বা এক্স আই কে কমন আকারে আছে, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এই এআই কে আমরা লিখলাম ডি, ক্যাপিটাল ডি। ওমেগা তো স্কেলার কোয়ান্টিটি বা প্যারামিটার, এটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এইটুকু আমরা লিখলাম এআই জে, এটাকে আমরা লিখলাম ক্যাপিটাল এল। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এল আমি একটু পরে আসছি যে এগুলো আসলে কি ধরনের ম্যাট্রিক্স। আর এখানে যদি আমরা আসি 1 মাইনাস ওমেগা ডি ওমেগা ইউ এক্স কে মাইনাস 1 প্লাস ওমেগা বি। বি তো যথারীতি এটা একটা কলাম।
আর এই টোটাল জিনিসটাকে একসাথে লিখেছি। লেখা যায় এরকম ম্যাট্রিক্স ফর্মে, লেখা যায়? লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন এইটাকে আরো রিঅ্যারেঞ্জ করলাম, কারণ আমরা আসলে এই ফর্ম পেতে চাই। এখানে সামথিং একটা থাকবে, মেবি এ অর সামথিং লাইক দ্যাট। আমরা এইরকম একটা ফর্ম পেতে চাই, কারণ আমরা তো ইটারেটিভ ফর্মুলা পেতে চাই, যেখানে আমরা কে এর ভ্যালু 1 2 3 4 এগুলো বসিয়ে আমরা এক একটা ইটারেশনে এক একটা ভ্যালু ক্যালকুলেট করব। তো এরকম একটা স্ট্রাকচার পাওয়ার জন্য আমরা এই যে এরকম ভাবে লিখলাম, x of k equals b SOR, SOR মানে successive over relaxation, x k minus 1 আর c SOR, যেখানে b SOR এর ভ্যালু হচ্ছে এটা। এই জিনিসটা জাস্ট উভয় পাশে আমরা এর ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম আর কি। আর c SOR এর ভ্যালু হচ্ছে এটা। আর ডি এল ইউ হচ্ছে এরকম, ডি হচ্ছে কমপ্লিটলি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই যে এখানে যেহেতু এ আই আই আছে। আর ক্যাপিটাল এল হচ্ছে একটা, এটা আসলে lower triangular matrix but principal diagonal 0, all the elements of principal diagonal 0, কারণ এখানে এই যে i minus 1 এ আই জে এর ভ্যালু 1 থেকে i minus 1 পর্যন্ত। এই কারণে আমরা এই টুকরে বলছি ক্যাপিটাল এল, যেটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হ্যাভিং প্রিন্সিপাল ডায়াগোনাল 0। আর ইউটা হচ্ছে এখানে এই যে শুরু হয়েছে i+1 থেকে n পর্যন্ত, এই যে এই জায়গায় এইখানে, এটাকে আমরা বলছি ক্যাপিটাল ইউ, যেটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হ্যাভিং প্রিন্সিপাল ডায়াগোনাল 0। তো এই হচ্ছে আমাদের ডি এল এবং ইউ। এই ডি এল এবং ইউ দ্বারাই আমরা এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন ইটারেটিভ ফর্মুলাটাকে ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করেছি। আর স্মল বি হচ্ছে এখানে একটা কলাম ম্যাট্রিক্স, যেটা সিস্টেমে দেওয়া থাকবে x = b। আর এই ডি ওমেগা এল ইউ এই তিনটার কম্বিনেশনে আমরা বি এসওআর ডিফাইন করেছি এবং সি এসওআর ডিফাইন করেছি। সি এসওআর সমান হচ্ছে ডি ওমেগা প্লাস এল ইনভার্স বি ওমেগা, আর বি এসওআর হচ্ছে ডি ওমেগা প্লাস এল ইনভার্স 1 মাইনাস ওমেগা ডি মাইনাস ওমেগা ইউ। ডি হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইউ হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার হ্যাভিং প্রিন্সিপাল ডায়াগোনাল 0। বুঝা গেছে এখন? দিস ইজ দ্য ম্যাট্রিক্স ফর্ম অফ সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথড। কার কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে যে কথাটা বলেছিলাম, যে কেন স্পেকট্রাল রেডিয়াস লেস দেন 1 হলে আমরা বলি বা বলতে পারি যে ইটারেটিভ ফর্মুলাটা কনভার্জ করবে। কারণ কি? অবশ্যই তার ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট আছে। তো আমরা আসলে এইখানে স্পেকট্রাল রেডিয়াস এবং রেট অফ কনভার্জেন্সের মধ্যে যে একটা রিলেশন, সেই রিলেশনটা একটু আলোকপাত করতে চাই। So intuitively there should be a link between the spectral radius of the iteration matrix BSOR. BSOR এর নাম হচ্ছে iteration matrix। আমরা আসলে এর স্পেকট্রাল রেডিয়াস দেখব। এর স্পেকট্রাল রেডিয়াস যদি less than 1 হয়, তাহলে আমাদের সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডটা কনভার্জেন্ট মেথড হবে। এটারও একটা থিওরেম আছে, আমরা আজকের ক্লাসে হয়তো সম্ভব হবে না, নেক্সট ক্লাসে পড়ব। তাহলে there is a relation or link between spectral radius of the iteration matrix and the rate of convergence. Suppose BSOR has n linearly independent eigenvectors. BSOR একটা স্কয়ার ম্যাট্রিক্স, n by n ম্যাট্রিক্স অফ কোর্স, এবং আমরা ধরে নিলাম এই ম্যাট্রিক্সের n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরস আছে corresponding to n eigenvalues lambda 1, lambda 2 and lambda n. ওকে, এবং আমরা এই সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন মেথডের ইটারেটিভ ফর্মুলা দিয়ে আমরা যে সলিউশন পাচ্ছি xk, আর x হচ্ছে সিস্টেমের এক্সাক্ট সলিউশন, এদের ডিফারেন্সটাকে আমরা এরর ek দ্বারা প্রকাশ করলাম বা ek দ্বারা ডিনোট করলাম। তো
তো ডিনোট করার পর এখানে v1 v2 vn যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস, তাহলে কি বলতে পারি যে এই আইগেন ভেক্টর গুলো একটা বেসিস ফর্ম করবে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? যেহেতু n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস, তাহলে বেসিস ফর্ম করবে। জি স্যার, ফর্ম করবে স্যার। আইগেন ভেক্টর গুলা বেসিস। ওকে, তখন কি আমরা এই লিনিয়ার কম্বিনেশন রূপে লিখতে পারবো? লিনিয়ার কম্বিনেশন রূপে লিখতে পারবো? লিনিয়ার কম্বিনেশন কি 0 হবে? লিনিয়ার কম্বিনেশন 0 হবে কিনা বোঝা যায়নি আমার কথা? একটা সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, এদের লিনিয়ার কম্বিনেশন কি 0 হবে কিনা? জি স্যার, সামেশন 0। কখন 0 হবে। কখন সামেশন 0 হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনিশন কি? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনিশন কি? স্যার আইগেন ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তাদের আর আইগেন combination হচ্ছে আইগেন 0 হবে। ভেক্টর আমরা বাদ দিলাম, যে কোনো ভেক্টর। আচ্ছা, y ইকুয়াল টু mx, m এর ভ্যালু মনে করো 0। m এর ভ্যালু যদি 0 হয় তাহলে এর গ্রাফটা কিরকম হবে? y ইকুয়াল টু mx এর গ্রাফ কি হবে যদি m এর ভ্যালু 0 হয়? স্যার এক্স অ্যাক্সিস। x অ্যাক্সিস, এই যে এটা, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা। এখন m এর ভ্যালু যদি 1 হয় তখন y ইকুয়াল টু mx এর গ্রাফ কত? স্যার মূল বিন্দু যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল স্যার এক্সিস। রাফলি এরকম নাকি? জি স্যার। জি স্যার। রাফলি এরকম না? এখন এইটা এইদিকে যদি এই এক্স অ্যাক্সিসের দিকে বা প্যারালাল যদি একটা ভেক্টর হয়, আর y ইকুয়াল টু x যে ইকুয়েশন বা ফাংশনটা আছে এর দিকে যদি একটা ভেক্টর হয়, এখন আমার প্রশ্ন হচ্ছে এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? কিভাবে, কেন? স্যার একই ডিরেকশনে যদি না থাকে তাহলে আমরা জানি যে স্যার তারা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাই? আচ্ছা, তো যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা সহজভাবে যদি বলি যে মনে করো তিনটা ভেক্টর v1 v2 আর v3, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি কোনো একটাকে অপর দুইটার লিনিয়ার কম্বিনেশন রূপে প্রকাশ করা না যায়, নাকি? কথা ঠিক আছে আমার নাকি ভুল বলেছি? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এদের লিনিয়ার কম্বিনেশন 0 হবে কখন? যদি মনে করো v1 v2 v3 তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। এখন আমি বলতে চাই যে এদের এটাই তো এদের লিনিয়ার কম্বিনেশন নাকি? জি স্যার। 0 কখন 0? C1 C2 এগুলো 0 হলে ইয়েস, c1 যদি 0 হয়, c1 তো স্কেলার, c2 ও স্কেলার, c3 ও স্কেলার, 0 হবে কেবলমাত্র এই কন্ডিশনের ভিত্তিতে নাকি নাকি আরো কোনো কারণে 0 হতে পারে? না স্যার, এটাই এটাই তো জানতে চাচ্ছিলাম যে এদের লিনিয়ার কম্বিনেশন যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে উপর আরেকটা ডিপেন্ডেন্ট না,
তো একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট যেহেতু না, তাহলে তো জিরো হওয়ার একমাত্র সুযোগ হচ্ছে এইগুলো যদি জিরো হয়, কারণ এই V2 যদি জিরো ভেক্টরও হয়, V3 আর V1 অবশ্যই নন জিরো ভেক্টর, কারণ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। তো এদের লিনিয়ার কম্বিনেশন জিরো হওয়ার একমাত্র পসিবিলিটি হচ্ছে C1 C2 C3 তিনটাই যদি জিরো হয়। ওকে, এখন এই E0 কে আমরা লিনিয়ার কম্বিনেশন রূপে লিখলাম, ঠিক আছে? E0 কে আমরা V1 V2 Vn যেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস এদের লিনিয়ার কম্বিনেশন রূপে লিখলাম। E0 টা কি? হোয়াট ইজ E0? স্যার এরর স্যার। এরর, জিরোথ ইটারেশনে এরর নাকি? কে এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে এখানে E0 পাওয়া যাবে x - x0। এখন ঠিক একইভাবে E1 সমান এটা পাওয়া যাবে, E1 পাওয়া যাবে না? E1 equals this one। জি স্যার। আচ্ছা, তো এখন E0 সমান যদি এটা এখানে বসাই তাহলে এরকম পাওয়া যায়। জি স্যার পাবে। এখন এই যে BSOR, এই BSOR এর আইগেন ভ্যালু হচ্ছে λ1 λ2 λn, তো that can be replaced in this linear combination by its eigenvalues λi। ঠিক একইভাবে আমরা যদি এইটা কন্টিনিউ করি, E2 তে পাওয়া যাবে এরকম ci λi², E3 তে পাওয়া যাবে ci λi³ vi। এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে ফাইনালি গিয়ে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো, ek equal summation ci λik vi। এখন এখান থেকে কি পাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন আমরা যদি ধরে নিই let spectral radius of BSOR is λ1, আমরা ধরে নিলাম যে BSOR এর স্পেকট্রাল রেডিয়াস হচ্ছে λ1, এবং সাপোজ λ1 এদের সবগুলো আইগেন ভ্যালুর থেকে বড়, অন্য সবগুলো সমান হতে পারে বাট λ1 মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট। তাহলে আমরা কে যেটা আমরা এর আগের স্লাইডে পেয়েছি, এই যে এটাকে আমরা একটু রিরাইট করে লিখলাম, এখানে 1টাকে আলাদা লিখলাম আর সামেশনটা 2 থেকে n পর্যন্ত লিখলাম। তো লেখার পর λ1 কে যদি λ1 যেহেতু স্পেকট্রাল রেডিয়াস ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু অফ আইগেন ভ্যালু, এই জন্য আমরা λ1 কে বাইরে নিয়ে আসছি। বাইরে আনার পর এটা লেখা যায় না? জি স্যার লেখা যায় এটা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ইটারেশন বাড়ছে মানে কে এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে নাকি? কে এর ভ্যালু 0 1 2 3 4 5, তাহলে কে এর ভ্যালু গ্রাজুয়ালি বাড়তেছে। কে হচ্ছে ইটারেশন ইনডেক্স বা নাম্বার অফ ইটারেশন বা অর্ডার অফ ইটারেশন, যাই বলি না কেন। তো কে এর ভ্যালু যদি বাড়ে তাহলে ল্যামডা আই আর ল্যামডা আই ওভার ল্যামডা 1 টু দি পাওয়ার কে, এখানে আই মানে হচ্ছে 2 to n, কারণ এই যে আই এর রেঞ্জটা হচ্ছে ফ্রম 2 to n। এখন এই ভ্যালুটা কি কমবে নাকি বাড়বে? প্রশ্নটা বুঝতে পেরেছো? কমবে স্যার। কেন কমবে? কারণ স্যার সেখানে তো বড় আর ল্যামডা আই এর সবগুলো ইয়েস, সবগুলো ল্যামডা আই মানে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা n যেগুলো আছে সবগুলোর চেয়ে ল্যামডা 1 কিন্তু বড়। তো বড় কোয়ান্টিটি দিয়ে ছোট কোয়ান্টিটিকে ভাগ করলে তো 1 এর থেকে ছোট হবে রেজাল্টটা, নাকি? 1 এর থেকে ছোট হবে না? জি স্যার। তো রেজাল্ট ভ্যালুটা যেহেতু 1 এর থেকে ছোট, তার পাওয়ার যদি আমি বাড়াইতে থাকি স্কয়ার কিউব টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5, মানে কে এর ভ্যালু যেহেতু বাড়তেছে তাইলে ভ্যালুটা তো আস্তে আস্তে ছোটই হইতে থাকবে, ঠিক আছে? জি স্যার। তো আস্তে আস্তে যদি ছোট হইতে থাকে তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অলমোস্ট নেগলিজিবল, এর খুব একটা ইম্প্যাক্ট এই এক্সপ্রেশনের মধ্যে পাওয়া যাবে না। এই কারণে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে ই কে অ্যাপ্রক্সিমেশন টু ল্যামডা 1 কে C1 V1।
কারণ যেহেতু এই ভ্যালুটা আস্তে আস্তে কমছে, স্মলার হচ্ছে যখন কে এর ভ্যালু বাড়তেছে, সুতরাং উই ক্যান নেগলেক্ট দিস পার্ট, এবং এই কারণে আমরা লিখতে পারি ই কে অ্যাপ্রক্সিমেটলি ল্যামডা 1 কে c1 v1। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি বলবো, দিস সেজ দ্যাট the error varies with the kth power of the spectral radius is a good indicator for the rate of convergence। এখন ল্যামডা 1 এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, কারণ কে এর ভ্যালু কিন্তু বাড়তেছে, 1 2 3 4 5 6 7 9 এরকম চলতেছে। এখন ল্যামডা 1 যদি 1 এর থেকে বড় হয় তাহলে কি এরর বাড়বে না কমবে? মনে করো ল্যামডা 1 এর ভ্যালু 2, এখন এরর হচ্ছে ই কে হচ্ছে এরর ইন kth ইটারেশন। এখন এররের ভ্যালু কি বাড়বে না কমবে? আমি ইটারেশন যত বাড়তে থাকবে এররের ভ্যালু কি কমতে থাকবে নাকি বাড়তে থাকবে? এখান থেকে বলি বাড়তে থাকবে স্যার। বাড়তে থাকবে। কেন? কারণ কে এর ভ্যালু তো বাড়তেছে, আর ল্যামডা 1 এর ভ্যালু যদি 1 এর থেকে ল্যামডা 1 এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে এটা কোনো দিন কনভার্জ করবে না। ইটারেশন যত বাড়বে এক্সাক্ট সলিউশন থেকে এটা এই নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশনের ভ্যালুটা তত দূরে যেতে থাকবে। কারণ ভ্যালু বা এরর বাড়তে থাকা মানে এই অ্যাপ্রক্সিমেশন আর এক্সাক্ট সলিউশন আর নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশনের ডিফারেন্স বাড়তে থাকবে। ডিফারেন্স বাড়তে থাকবে মানে অ্যাপ্রক্সিমেশন এক্সাক্ট সলিউশন থেকে দূরে যেতে থাকবে। এই কারণে ল্যামডা 1 মাস্ট বি লেস দ্যান 1, আদারওয়াইজ কখনোই এই এররটা মিনিমাইজ করা যাবে না বা এরর কমানো যাবে না। এরর কমানোর অর্থই হচ্ছে আমার নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশনটা এক্সাক্ট সলিউশনের দিকে কনভার্জ করছে। বুঝা গেছে এখন কেন ল্যামডা 1 লেস দ্যান 1? ল্যামডা 1 আর কিছুই না, ল্যামডা 1 হচ্ছে স্পেকট্রাল রেডিয়াস। কার কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, আজকে আমরা এখানে স্টপ করতে চাই। নেক্সট ক্লাসে আমরা আসলে কনভার্জেন্স পড়বো, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এই নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, এই যে এটা ওমেগা লেস দেন 2 হতে হবে। ওমেগা 2 থেকে যদি বড় হয়, ওমেগা হচ্ছে রিল্যাক্সেশন প্যারামিটার যেটা আমরা একটু আগে বলেছিলাম। তো এই থিওরেমটা আমরা আগামী ক্লাসে পড়বো এবং একটা এক্সাম্পল দেখবো, সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন দিয়ে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব এবং এর অ্যালগরিদমটাও একটু দেখবো। দেন আমরা এর পরের মেথড যেটা স্টিপেস্ট ডিসেন্ট মেথড সেটাতে যাব। কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে স্যার কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার আমাদের স্কোর ফ্যাক্টরাইজেশন দিয়ে স্যার আমাদের কোনো সিস্টেম মানে সলভ করানো হয় নাই স্যার। তো স্কোর ফ্যাক্টরাইজেশন ইউজ করে কি স্যার কোনো সিস্টেম সলভ থাকতে পারে স্যার? সুর ফ্যাক্টরাইজেশন তো আমরা সিস্টেমে পড়ি না, এটা তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। জি স্যার, ফার্স্ট চ্যাপ্টারের জন্যই বলতেছি স্যার। কিন্তু সেখানে তো আমরা সিস্টেম পড়ি না। ইট ইজ এ কাইন্ড অফ ফ্যাক্টরাইজেশন অফ এ ম্যাট্রিক্স। ওকে স্যার। ওকে, সাধারণত সুর ফ্যাক্টরাইজেশন সিস্টেমে ব্যবহার করা হয় না সাধারণত, কারণ এটা খুব স্পেশাল টাইপ অফ ফ্যাক্টরাইজেশন, দ্যাটস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে 20 তারিখে, তাই না? জি স্যার। 20 জানুয়ারি। ওকে, 20 জানুয়ারি চ্যাপ্টার 1 ক্লাস টাইমে এক্সাম হবে। ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন শেষ হয়ে যাবে, আমরা স্টিপেস্ট ডিসেন্ট শুরু করব। আশা করি 3টা বা 4টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেন আমরা আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্সে যাব, যে লার্জ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু নিউমেরিক্যাল মেথডের সাহায্যে বা ইটারেটিভ ফর্মুলার সাহায্যে কিভাবে ক্যালকুলেট করা যায়। তারপর নিউমেরিক্যাল অপটিমাইজেশন, তাহলে আমাদের এই লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা শেষ হয়ে যাবে। দেন আমরা শুধু ওডি পার্টটা থাকবে। ওকে, তাহলে আমরা আজকে এখানে স্টপ করছি।